আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুর রহমান সুজন বিবিএর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসটা হলো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা আমাদের ক্যাশ ফ্লোর সেকেন্ড ক্লাস। এর আগে আমরা বেসিক ক্লাস নিয়ে আলোচনা করছিলাম। আজ আমাদের ক্যাশ ফ্লোর সেকেন্ড ক্লাস হইতেছে। তো সেকেন্ড ক্লাসে আমরা আজকে যেই ম্যাথটা সলিউশন করব সেই ম্যাথটা হলো 2017 সালে আসছিল, থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা জানি যে এটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 7-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা থেকে পার্ট সিতে 10 মার্ক এবং পার্ট বিতে 4 মার্ক আসে। পাশাপাশি আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান অর্থাৎ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান যে বইটা আছে, সেই বইতেও আমাদের এখান থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে। এখানে থেকে যে অঙ্কটা আসে সেটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অথবা ক্যাশ বাজেট, যে কোনো একটা আসে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বেশি আসে রেগুলারলি। তো এই অঙ্কটা দুটো ডিপার্টমেন্ট অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যদি আমি বলি, সেটা হলো সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, দুটো ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা বিবিএস করতেছেন তাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই আছে সেকেন্ড ইয়ারে, তাদের জন্য এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। তো চলেন সুন্দরভাবে আমার ম্যাথটা আগে আমরা পড়ি, দেন আমরা বোঝার চেষ্টা করি। তো প্রথমত কি বলতেছে, প্রথমত আমাদের শুরুতে বলতেছিল প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট ফর গ্রিন লাইন কোম্পানি অ্যাট ডিসেম্বর 31। তো এখানে আমাদের কম্পারেটিভ যেই আছে, আমাদের ব্যালেন্স শিটটা আছে এখানে দেওয়া আসলে তো আপনার ডিসেম্বর 31 অর্থাৎ বছরের শেষে যায়। এখানে সালটা যদি আমরা লক্ষ্য করি, এখানে 16 সাল এবং 15 সাল। তো 16 সাল এবং 15 সাল যখন থাকবো তখন আমাদের বুঝতে হবে যে 15 সাল যেটা আছে এটা আমাদের বিগত বছর, আর 16 সাল যেটা আছে এটা আমাদের বর্তমান বছর। তাহলে আমরা বর্তমান তুলনা করব কার সাথে? বিগতর সাথে, যে বিগতর চাইতে আমাদের বর্তমান বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, সেই জিনিসটা আমরা এখানে তুলনা করব। তো এরপরে আমাদের যথাক্রমে দেখা যাইতেছে যে আমাদের অ্যাসেটসগুলা দেওয়া আছে। তো আমরা জানি যে আমাদের অ্যাসেটসগুলা কোনটা কোথায় যায়। নর্মালি ক্যাশ কিন্তু প্রথমে আসে না। যারা প্রথম ক্লাস দেখেন নাই অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবেন, তাছাড়া কিন্তু এই অঙ্কটা বুঝবেন না, কারণ ওটার রুলস যদি আপনি না বোঝেন তাহলে অঙ্ক বোঝার কোনো কথাই নেই। ক্যাশ আসতেছে না, ক্যাশ আমাদের যাইব হলো একদম সবার শেষে। তো এরপরে আমাদের আছে অ্যাকাউন্টস রিসিভেবল, যেটা কারেন্ট অ্যাসেটস, যেটা কারেন্ট অ্যাসেটস যায় অপারেটিং অ্যাক্টিভিটিসে। আমাদের তিনটা অ্যাক্টিভিটিস: অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং। তো কারেন্ট অ্যাসেটস অথবা অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আমাদের পাইলাম সেটা যাই হলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে। এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে সেটা একটু লক্ষ্য করি। আগে আসলে 64,000, এখন হয়েছে 72,000। তাহলে আমাদের এখান থেকে 6 আর 2 অর্থাৎ 8,000 টাকা বৃদ্ধি পাইছে। আর আমরা জানি বৃদ্ধি পাইলে সেটা কি হয়? সেটা মাইনাস হয়। এরপর আসলে ইনভেন্টরি। তো ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটস, এটা আমাদের অপারেটিং যাইব, এটা হ্রাস পাইছে, এটা যোগ হইব। প্রিপেড এক্সপেন্স, এটাও কারেন্ট অ্যাসেটস, এটা আমাদের হ্রাস পাইছে, এটা আমাদের যোগ হবে। ল্যান্ড, তো ল্যান্ড আমরা জানি হলো আমাদের ফিক্সড অ্যাসেটস। তো ফিক্সড অ্যাসেট যা ইনভেস্টিংয়ে, এটা ইনভেস্টিংয়ে যাইব, এখানে হ্রাস পাইছে, সো আমরা এটা সেলস হিসাবে দেখাইতে পারি। ইকুইপমেন্ট আমাদের দেখা যেতেছে 1,75,000 এবং 2,00,000, এটাও ফিক্সড অ্যাসেটস, এখানে বৃদ্ধি পাইছে, সো বৃদ্ধি পাইলে সেটা আমাদের যাইব হলো মাইনাস করতে, নর্মালি আমরা পার্সেস হিসাবে দেখাই বৃদ্ধি পাইলে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, যদি আমাদের ডিপ্রিসিয়েশন না দেওয়া থাকে তাহলে আমাদের এটা কাজে লাগাতে হবে। বিল্ডিং, এটাও ফিক্সড অ্যাসেটস, এখানে আমাদের যা ছিল তাই 2.5 লাখ, সো এখানে বৃদ্ধি হয় নাই, হ্রাস হয় নাই, সো এটা কোনো কাজ নাই। এরপরে লাইবিলিটিসের দিকে যদি তাকাই, অ্যাকাউন্টস পেয়েবল আছে। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের 45 থেকে 44, 1,000 কমছে। দায় যদি কমে কারেন্ট লাইবিলিটিস, সেটা আমাদের যায় হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, এবং কমলে বিয়োগ হয়, এখানে কমছে, সো এটা বিয়োগ হইব 1,000 টাকা। বন্ডস পেয়েবল, বন্ডস যাব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে অর্থাৎ 3 নম্বর স্টেপে, এখানে 2,65,000 থেকে 2,35,000 হয়েছে, এটাও হ্রাস পাইছে। সো হ্রাস পাওয়ার কারণে এটা আমরা কী করব? বিয়োগ করব। হ্রাস পাইছিল আমাদের 30,000 টাকা। কমন শেয়ার আমাদের দেখা যেতেছে এখানে বৃদ্ধি পাইছে। কমন শেয়ার আগে আসলে আমাদের 2,50,000, এখন 2,80,000, সো বৃদ্ধি পাইলে সেটা যোগ হয়, এটাও যাবো ফাইন্যান্সিংয়ে। রিটার্নিং সরাসরি কাজে লাগে না, যদি আমাদের নেট ইনকাম না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের রিটার্নিংটা কাজে লাগাতে হয়। তো এই ছিল আমাদের ব্যালেন্স শিট। এবার আমরা যাব হলো অ্যাডজাস্টমেন্টে। তো অ্যাডজাস্টমেন্টের প্রথম যেটা আসলো সেটা হলো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস, অপারেটিং এক্সপেন্স ইনক্লুড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 60,000 টাকা। সো আমি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কিন্তু একদম প্রথমেই শুরুতেই পেয়ে গেলাম। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের আর বের করার প্রয়োজন নাই, এটা অপারেটিংয়ে যাইব। এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অপারেটিংয়ে গেছে, যোগ হয়েছে। অ্যান্ড চার্জ ফন্ড প্রিপেড এক্সপেন্স ফর হইব, চার্জ ফর প্রিপেড এক্সপেন্স 4,400 টাকা। তো এই 4,400 টাকা প্রিপেড এক্সপেন্সে ধার্য করা হয়েছিল, যেটা আমাদের হ্রাস পাইছিল প্রিপেড এক্সপেন্স। আমরা যদি ফলো করি, এখানে আমাদের প্রিপেড এক্সপেন্স ছিল আগে 16,540 টাকা, এখানে আসছে 12,140 টাকা, সো এখান থেকে হ্রাস পাইছে
অর্থাৎ এই হ্রাস পাওয়াটাকে কারেন্ট অ্যাসেট যদি হ্রাস পায় সেটাকে আমরা কী করি প্লাস করি, রাইট? তো কারেন্ট অ্যাসেটস হ্রাস পাইলে আমরা এখানে অর্থাৎ প্রিপেড এক্সপেন্স হ্রাস পাই সেটা আমরা প্লাস করলাম। এরপরে ক্যাশ ডিভিডেন্ড আসে হলো 1,05,290 টাকা। আর আমরা জানি ডিভিডেন্ড কই যায়, ডিভিডেন্ড সরাসরি যায় হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে এবং অবশ্যই মাইনাস হয়। তো ডিভিডেন্ড এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে গেছে 1,05,290 টাকা এবং মাইনাস হয়েছে। তো এরপরে আমাদের আসলো নিট ইনকাম। তো আমরা জানি নিট ইনকাম থেকে অঙ্ক শুরু হয়, অ্যাট ফার্স্ট এই নিট ইনকামটা বসাইলাম 46,890 টাকা। এরপরে আছে ইকুইপমেন্ট ওয়াজ পারচেস 65,000 টাকা। তো ইকুইপমেন্ট যদি আমি 65,000 টাকা পারচেস করি সেটা আমাদের যাব হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে এবং এটা অবশ্যই মাইনাস হইব। তো ইকুইপমেন্ট পারচেস 65,000 টাকা মাইনাস। অ্যান্ড অ্যাডিশনাল ইকুইপমেন্ট কস্টিং 40,000। অ্যাডিশনাল ইকুইপমেন্ট কস্টিং যখন বলবো সেখান থেকে বুঝতে হবে আমাদের এটা হলো ক্রয় মূল্য। কস্টিং দ্বারা কী বোঝায়? ক্রয় মূল্যকে নির্দেশ করে। উইথ এ বুক ভ্যালু 16,000 টাকা। বুক ভ্যালু মানে বাজার মূল্য। এই যে আমাদের ইকুইপমেন্টটা ছিল এটার বাজার মূল্য ছিল আমাদের 16,000 টাকা। সোল্ড কত টাকা? 14,000 টাকা, যেটা আমি বিক্রি করছি 14,000। তো 16,000 টাকার জিনিস যখন আমি 14,000 টাকা বিক্রি করব তখন অবশ্যই আমার ক্ষতি হয়েছে। এই লসটা হয়েছিল 2,000 টাকা। আর এই 2,000 টাকা আমাদের যাইব হলো লস যদি হয় তাহলে সেটা যায় আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে এবং সেটা অবশ্যই প্লাস হবে। তো লস অন সেলস ইকুইপমেন্ট নামে এই 2,000 টাকা আমরা এখানে প্লাস করছি। আচ্ছা, এরপরে আমাদের দেখা যাইতেছে যে 14,000 টাকা আমি বিক্রি করলাম, সোল্ড করলাম, এই 14,000 টাকা যাবো ইনভেস্টিংয়ে। সেল অফ ইকুইপমেন্ট নামে 14,000 টাকা আমাদের যোগ হবে, বিক্রি করলে যোগ হয়। তো এই ছিল আমাদের এখানে ইকুইপমেন্টের কাজ। এরপরে বন্ডস ওয়ার কনভার্টেড অ্যাট এ ফেস ভ্যালু ইস্যুইং 30,000 শেয়ার অফ দ্য কমন পার ভ্যালু কমন স্টক। তাহলে বন্ড কনভার্টেড করা হয়েছিল ফেস ভ্যালু ইস্যু শেয়ারিং অর্থাৎ শেয়ার ইস্যু করার মাধ্যমে। তো যখন আমরা কনভার্ট করব, বিনিময় করব, তখন কিন্তু আমাদের নগদ টাকার কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ আমি নগদ টাকা না দিয়েই এই পণ্যের সাথে পণ্য অথবা শেয়ারের সাথে এখানে আপনার বন্ডের যেই ক্যালকুলেশন বিনিময় সেটা করা হয়েছে। এক্সাম্পল, আমি বাজারে গেলাম দুধ নিয়ে আর আরেকজন আসছিল সবজি নিয়ে। তো আমি দুধের বিনিময়ে তার কাছ থেকে সবজি নিয়ে নিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নগদের কোনো হ্রাস বৃদ্ধি ঘটলো না। আর যেহেতু আমরা এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেছি আমাদের নগদ প্রবাহ নিয়ে কাজ, সো এই ক্ষেত্রে আমাদের কোনো নগদ প্রবাহ হইতেছে না দেখে এখানে দুইটার একটাও আমরা আনবো না। কখন আনবো না? যখন কনভার্টেড লেখা থাকবে। সো এটা দেওয়ার পরে আমাদের পরবর্তী যেটা আছে নিট সেলস 2016 এত টাকা। নিট সেলস আপাতত কোনো কাজ নাই আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইউজিং ইনডিরেক্ট মেথড। সো আমরা ইনডিরেক্ট মেথডই করতেছিলাম। এখন আবার প্রথম থেকে যদি আমরা একটু রিভিশন দিই আমরা কী কী করবো এখানে সেটি সুন্দরভাবে একটু রিভিশন দিই। প্রথমত খেয়াল করেন আমরা অঙ্কটা পড়ার পরে কিন্তু মাথায় রাখতে হবে আমি কী কী পড়ছি। ওকে, তো নিট ইনকাম আমরা পাইছিলাম, ফাইন, দেখা দিলাম নিট ইনকাম। দেন অ্যাডজাস্টমেন্টে যা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া আসলে সরাসরি 60,000 টাকা। প্রিপেড এক্সপেন্স হ্রাস পাইছিল আমরা যোগ করছি। লস হয়েছিল আমাদের যেটা সেটা আমরা যোগ করছি। অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাইলে আমরা বিয়োগ করি। তারপর অ্যাকাউন্টস পেয়েবল হ্রাস পাইছিল এটা আমরা বিয়োগ করি। সো এগুলো দেওয়ার পরে যোগ বিয়োগ করার পরে 72,400 টাকা আসছে। এটার সাথে এটা ক্যালকুলেশন করার পরে আমাদের আসলে 1,19,290 টাকা, যেটা প্লাসের আসছে তার জন্য আমরা লিখছি নিট ক্যাশ প্রোভাইডেড, আর মাইনাসের আসলে ইউজড লিখতাম আমরা। তারপর আছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমি সেল অফ ইকুইপমেন্ট বিক্রি করছি, যোগ করলাম। পারচেস অফ ইকুইপমেন্ট পারচেস করছি, বিয়োগ করলাম। সেলস অফ ল্যান্ড, ওই যে ল্যান্ড কমে গেছিলো সেটা আমরা সেলস হিসাবে ধরে নিছি, সেটাও আমরা যোগ করলাম। যোগ বিয়োগ করার পরে আমাদের টাকা আসলো যথাক্রমে 26,000 টাকা। 26,000 টাকা এখানে বসলাম, শূন্যটা দেখা যাইতেছে না, এটা 26,000 টাকা। তো এরপরে আমাদের এটা মাইনাসে আসছে তার জন্য নিট ক্যাশ ইউজড লেখা হয়েছে। ওকে, তো মাইনাসে আসলে ইউজড লেখে। এরপর লাস্ট ওয়ান অর্থাৎ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে প্রথমে একটি আসলে ডিভিডেন্ড, আর কোনো কিছু নাই। যেহেতু শেয়ারে আর বন্ডে কনভার্টেড করা হয়েছে তার জন্য দুইটার একটাও এখানে আনা হয়নি। যদি কনভার্টেড না করা থাকতো তাহলে আনতাম। আচ্ছা, ফাইন। দেন আমরা এটা বসাইলাম, বসানোর পরে আমাদের যে টাকাটা একটা মাইনাসের আসছে সো এটাও লিখলাম নিট ক্যাশ ইউজড। তারপরে আমাদের এই যে একটা আসলো 1 লক্ষ, আমি আরেকবার যদি ক্লিয়ার করে দিই, এখানে একটা আসলো, এখানে একটা আসলো, এখানে একটা আসলো। এই তিনটা টাকা যোগ বিয়োগ করার পরে মাইনাসের 12,000 টাকা আসলো। এর সাথে আমাদের ক্যাশের যে টাকাটা ছিল এটা ওপেনিং টাকা আমরা যোগ করব। দেন আমাদের মিলে যাবে হলো ক্লোজিং টাকার সাথে। ঠিক আছে, তো ক্লোজিংয়ের টাকার সাথে আমাদের অটোমেটিকলি 45,000 টাকা মিলে যাবে, অর্থাৎ 57,000 টাকা যোগ করলে 45,000 টাকা হয়ে যাবে। আমরা যদি অঙ্কের শুরুতে দেখি আমাদের এখানে ছিল 57,000 টাকা, এখানে ছিল 45,000। এই তো বাস হয়ে গেল। আল্লাহ হাফেজ।